মেয়ের বিয়ে হওয়া উচিত, জিনিসটি বিয়ে ভেঙে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই বাস্তুতে সমস্যা থাকে। যে বাস্তু যখন আমরা ভিজিট করতে যাই, বাস্তুতে ঢোকার সাথে সাথে অনেক বাড়িতে এরকম পাওয়া যায়, খুব ব্যাড স্মেল পাওয়া যায়। এরকম অনেকেই প্রশ্ন করেন যে বাড়ির বাইরে খুব পজিটিভ ফিলিংস পাচ্ছে, কিন্তু যখনই বাড়ির চৌহদ্দির মধ্যে তারা চলে আসছেন, সেই কোনো না কোনো ভাবে সেই পজিটিভ এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে। বাড়ির উত্তর পূর্ব দিকে যদি টয়লেট থাকে, উত্তর পূর্ব দিকে যদি বাথরুম থাকে, এটা কিন্তু প্রচন্ড একটা নেগেটিভ এনার্জির কারণ। কারণ আমরা অনেক ঠাকুরের আসনে ভাঙা, দেখা গেল শ্রীকৃষ্ণের ভেঙে যাওয়া হাত আমরা রেখে দিচ্ছি, বা একটা গণেশজির ভেঙে যাওয়া পাকে আমরা কোন রকম ভাবে জোড়া দিয়ে ফেবিকুইক দিয়ে আটা লাগিয়ে রেখে দিচ্ছি। এতে কিন্তু প্রচুর পরিমাণে, আমরা জানি না যেতে কতটা নেগেটিভ এনার্জি আসে, কিন্তু এতে প্রচুর পরিমাণে কিন্তু নেগেটিভ এনার্জি আসে। অন্তর জায়গা যদি অগোছালো থাকে, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী বাড়িতে এত নেগেটিভ এনার্জি আসে যে বলার কথা নয়। একটা বাড়িতে বা বাস্তুতে যখন আমরা যাই, সেই যে বাস্তুর ক্ষেত্রে আর কি, ঠিক যে মাঝের যে অংশটা, সেটাকে আমরা ব্রহ্মস্থান বলে ধরি। এই দেবস্থানে বা ঠাকুর ঘরে মৃত মানুষদের বা পূর্বপুরুষদের ছবি একসাথে করে দিচ্ছেন। মনে রাখা উচিত যে মৃত ব্যক্তি আর ঠাকুর দেবতা যতই হোক, দেবতাদের স্থান অন্য, আর যারা মারা গিয়েছেন তারা তো অবশ্যই তারা প্রেতজনী প্রাপ্ত হয়েছেন। মূল যদি রাখতে হয় বাড়িতে মৃত মানুষদের ছবি, অবশ্যই আমরা দক্ষিণ দেওয়ালে তাদের ছবি আমরা টাঙাবো। তো উত্তর পূর্ব দিকে আমরা সবসময় দেবস্থান বা ঠাকুর ঘর করবো। বাচ্চাদের পড়াশোনা করার যে স্টাডি রুম, সেটা আমরা উত্তর দিকে করতে পারি অথবা পূর্ব দিকে করতে পারি, কারণ এই দুটো দিক থেকেই মেনলি কিন্তু প্রচুর ধনাত্মক শক্তি ঢোকে। ফ্ল্যাটে দেখা যায় যে রান্নাঘর এবং বাথরুম ঘরের ওয়াল একটাই রয়েছে, এইটা কিন্তু একটা খুব নেগেটিভ একটা ব্যাপার। কেমন আছো? ভালো আছি, তোমার খবর? আমার চলছে। প্রত্যেকে ভালো থাকলেই ভালো, এবং ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো থাকুন এবং প্রত্যেকে কল্যাণ সাধিত হোক। তো আজকে আমাদের পডকাস্টে তুমি সেকেন্ড টাইম আসছো। এর আগে আমরা পডকাস্ট করেছিলাম, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে পডকাস্ট করেছিলাম। তো সেই পডকাস্টটা যারা এখনো দেখেনি তারা কিন্তু দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আই বাটনে আছে, যেখান থেকে ইচ্ছে দেখে নেবে। আর আজকে আমাদের পডকাস্টের টপিক হচ্ছে মেইনলি বাস্তু নিয়ে আজকে আমাদের এই ডিপ ডিসকাশন হচ্ছে। তো যাদের বাস্তু নিয়ে প্রবলেম আছে বা যারা বাস্তু নিয়ে পডকাস্ট শুনতে ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন, তারা এই পডকাস্টটা দেখতে পারেন। তো সরাসরি আমি তোমার কাছে এখন প্রশ্নে আসছি, সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র, যেটা বলতে আমরা কি বুঝি? বাস্তুশাস্ত্র একটা অনেক বড় ধারণা। মূলত মৎস্য পুরাণ অনুসারে বলা হয় যে মহাদেব যখন অন্ধকাসুর বধের উদ্দেশ্যে যখন অগ্রবর্তী হলেন, তখন অন্ধকাসুর বধের সময় মহাদেবের কপাল থেকে বা ললাট থেকে শ্বেত বিন্দু আমাদের ধরিত্রীতে পড়েছিল বা পৃথিবীর মুখে পড়েছিল। সেই শ্বেত বিন্দু থেকে একটা বিশাল আকৃতির মানে এক মানবের, অতি মানবের উৎপন্ন ঘটে, যার বৃহৎ ললাট এবং মুখের আকৃতিও বিভৎস। এবং সেই অন্ধকাসুর বধের সময় সেই মহাদেবের ললাট থেকে, শ্বেতবিন্দু থেকে যে বৃহৎ মানবের উৎপত্তি ঘটলো, তিনি তখন ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলেন এবং ত্রিলোক ভক্ষণ করতে উদ্যত হলেন। তা সেই সময় দেবতাদের মধ্যেও একটা বিরাট ভাবে সংকটের সৃষ্টি হলো, এবং যে কিভাবে তাকে সেই অবস্থা থেকে নিরসন করা যায়। তো তখন সেই অবস্থাতে দেবতারা মিলে ধরিত্রীর বুকে তাকে নিবিষ্ট করলেন এবং তাকে শায়িত করলেন। এবং সেই শায়িত করা যে হলো, সেই যে শায়িত যে করা হলো, সেই মানবটিকে তাকেই আমরা বাস্তু পুরুষ বলে মনে করি। এবং সেই বাস্তু পুরুষের যে শরীরের বিভিন্ন অংশে দেবতাদের বিভিন্ন রূপ হিসাবে সে প্রতিস্থাপন করা হলো। এবং বলা হয় সেই যে বাস্তু পুরুষ, সেই বাস্তু পুরুষের মুখ বা মস্তক উত্তর পূর্ব দিকে থাকে এবং পশ্চাৎ ঠিক তার অপোজিটে, মানে হিসেব মতন দেখতে গেলে দক্ষিণ পশ্চিম দিকে থাকছে। সেই বাস্তু পুরুষ উপুর হয়ে অবস্থান করে। তো এটাই সাধারণত পৌরাণিক একটা কনসেপ্ট। তো মূলত বাস্তু বলতে আমরা সাধারণত বাড়িকে বুঝি। বাস্তু শাস্ত্রের অর্থ হলো স্থাপত্য বিজ্ঞান হিসেব মতন। তো সেই অনুযায়ী আমাদের সনাতন বাস্তুশাস্ত্র বা আমাদের যে সনাতন যে স্থাপত্য বিজ্ঞানের একটা অপরিসীম অবদান রয়েছে, এবং এই বাস্তুশাস্ত্রের একটা বৃহত্তর ভূমিকা রয়েছে আমাদের মানব জীবন যাপন করার জন্য এবং আমাদের জীবন চালনা করার জন্য। এই বাস্তুশাস্ত্রের সঠিক অবস্থান, বাস্তুশাস্ত্রের বিভিন্ন জায়গার বিভিন্ন
বিষয়ের সঠিক অবস্থান আমাদের জীবনকে অতিমাত্রায় প্রভাবিত করে এবং এবং আমাদের চালনা শক্তিকে অতিমাত্রায় এগিয়ে নিয়ে চলে। মূলত বাস্তু থেকে মানুষের জীবনে নানান রকম প্রবলেম হয়, এটা শোনা কথা। একদম তো তুমি ওটাকে একটুখানি ইলাবোরেট ভাবে ডিসকাস করো যে কি কি প্রবলেম হয়। এক্স্যাক্টলি। অনেক মানুষ আমাদের কাছে আসেন, তো তাদের জ্যোতিষের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে জন্মকুণ্ডলীতে খুব শুভ গ্রহ অবস্থান রয়েছে বা অত্যন্ত শুভ যোগের সন্নিবেশন রয়েছে বা খুব ভালো যোগ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে, বা এমনি চাটেরও যথেষ্ট বলবত্তা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু সেই সময়ে কোনো শুভ ফল পাচ্ছে না। দেখা যাচ্ছে একটি চাকরি পাওয়ার কথা, কিন্তু 99% হয়ে 1%-এর জন্য সেই চাকরিটা আটকে যাচ্ছে, বা বাড়িতে কোনো ধরনের শুভ কাজ হচ্ছে না। একটি মেয়ের বিয়ে হওয়া উচিত, সেই বিয়ের জিনিসটি বিয়ে ভেঙে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে জন্মকুণ্ডলিতে হেন কোনো খারাপ পজিশন বা হেন কোনো খারাপ অন্তর্দশার সংগঠন নেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই বাস্তুতে সমস্যা থাকে বিরাট ভাবে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাস্তু যখন আমরা ভিজিট করতে যাই, বাস্তুতে ঢোকার সাথে সাথে অনেক বাড়িতে এরকম পাওয়া যায়, খুব ব্যাড স্মেল পাওয়া যায়, খুব বাজে গন্ধ পাওয়া যায়, যেটা বাড়ির সদস্যরা হয়তো বুঝতেই পারে না, বা তাদের কাছে সেই গন্ধ খুব একটা ধরা দেয় না। কিন্তু আমরা যারা বাস্তু সম্পর্কে জানি বা বুঝি, বাস্তু ভিজিট করতে যায়, তো বাস্তুতে ঢোকার সাথে সাথে ব্যাড স্মেল পাওয়া যায়। শুধু তাই নয়, বাস্তুর বিভিন্ন দিকে, অর্থাৎ যেদিকে যে জায়গাটি করা উচিত ছিল বাস্তুক্ষেত্রে সেটা থাকে না। বাস্তুর গঠনে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকে, এবং বিশেষ করে বাস্তুর যে ভূমি, সেই ভূমির ক্ষেত্রেও অনেক ভ্রান্তি বা গোলযোগ দেখা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে মানুষের জন্মকুণ্ডলিতে শুভযোগ থাকা সত্ত্বেও বাস্তুর নেগেটিভ এফেক্টের জন্য শুভ ফল পাচ্ছে না। তো এইটি একটি বিরাট বড় ধরনের সমস্যা। যেরকম আমরা বাস্তুতে মেইনলি দেখা যায় যে যে দিকে যে জায়গা করা উচিত, যেরকম আমরা বাস্তুতে মেইনলি উত্তর দিক এবং পূর্ব দিক, এই উত্তর এবং পূর্ব দিককে আমরা জলের দিক বলে জানি। মেইনলি উত্তর দিকটাকে জলের দিক, পূর্ব দিকটাকে একটা পজিটিভ এনার্জির দিক বা প্রাণ শক্তির দিক বলে আমরা জানি। এবং তার ঠিক পরেই চলে যাচ্ছে অগ্নিকোণ, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ। এই জায়গাটাকে অগ্নিতত্ত্বের দিক বলে আমরা জানি। তারপর দক্ষিণ দিক, তারপর পশ্চিম দিক, এইভাবে কিন্তু ঘুরে চলেছে। কিন্তু দেখা যায় যে জলতত্ত্বের দিকে, অর্থাৎ উত্তর দিকে দেখা যাচ্ছে যদি অগ্নিতত্ত্বের কিছু জিনিস বা জায়গা রয়েছে। অনেক বাড়িতে দেখা যায় উত্তর দিক হচ্ছে জলের জায়গা, সেখানে দেখা গেল সেখানে রান্নাঘর করে ফেলেছে। ফলে জলে যদি অগ্নি পড়ে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? ফলে সেখানে খুব সহজে শুভ কর্ম করতে চলে না। আবার অগ্নিকোণে দেখা যায় যে দেখা যাচ্ছে জলের বিভিন্ন জিনিসপত্র বা জলের জায়গা রয়েছে। ফলে অগ্নিতত্ত্বের স্থানে জলতত্ত্ব যদি প্রবেশ করে গেল, তো সেক্ষেত্রে অবশ্যই সেই বাড়ি বাস্তু দোষে দুষ্ট হলো এবং বাড়ির শুভকর্ম ব্যাহত হলো। তা এইভাবে কিন্তু দিক অনুসারে সমস্ত জিনিস করাটা একটা কিন্তু বিরাট ব্যাপার, এবং বাস্তু উন্নতির একটা পরিচয়। আর নচেত কিন্তু বাস্তুতে কিন্তু সমস্যা থাকে। তো অনেকে তো করে ফেলে, সবাই তো জানে না জিনিসটা। তো সেই ক্ষেত্রে এবার বাড়ি তো হয়ে গেছে আমার, তো এবার সেই ক্ষেত্রে কি করবো? বাস্তু করে ফেললে পরে সেক্ষেত্রে এখন বর্তমানে ফ্ল্যাটের যুগ, তো বিভিন্ন ফ্ল্যাটে দেখা যায়, তো সেক্ষেত্রে কি করা যাবে? অনেক ক্ষেত্রে রেডিমেড ফ্ল্যাট তৈরি করা থাকে, বাস্তুতে সমস্যা অলরেডি ক্রিয়েট করা থাকলো, সেক্ষেত্রে কোনো দিকে নিরূপণ করা যায় না, যেদিকে যেটি হওয়ার কথা সেদিকে সেটি হয় না। তো সেক্ষেত্রে রেমিডির কিছু রয়েছে, বা সেক্ষেত্রে তার প্রতিকার রয়েছে। সেক্ষেত্রে সেই জায়গা বিশেষে তার কিছু প্রতিকার বিধি করলে পরে বেশ কিছুটা রিকভারি করা যায়। পুরোটা কখনোই করা যায় না, কারণ বাস্তুতে সমস্যা থাকলে পরে তার কখনোই 99 বা 100% প্রতিকার কখনোই সম্ভব নয়। কিন্তু বেশ কিছুটা গাইডেন্স যদি আমরা দিতে পারি, সেক্ষেত্রে সেই বাস্তুতে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের প্রত্যেকের পৃথক পৃথক জন্মকুণ্ডলী আছে। সেই জন্মকুণ্ডলী বা তাদের যে হরস্কোপ বিচার বিশ্লেষণ করে প্রত্যেকের পৃথক পৃথক রেমিডি করলে পরে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই মোকাবিলা করা সম্ভব। বাস্তুতে কি কি কারণ এমন থাকে বাস্তুতে যার জন্য বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে? একদম, এটা খুব ভালো প্রশ্ন, বড় প্রশ্ন। অনেকে এইরকম প্রশ্ন নিয়ে আসেন, বা এরকম অনেকেই প্রশ্ন করেন যে বাড়ির বাইরে খুব পজিটিভ ফিলিংস পাচ্ছি, কিন্তু যখনই বাড়ির চৌহদ্দির মধ্যে তারা চলে আসছেন
সেই কোনো না কোনো ভাবে সেই পজিটিভ এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি একজন ছাত্রছাত্রী থাকে, সে পড়াশোনাতে আগ্রহ হারাচ্ছে, অথচ দেখা যাচ্ছে টিউশনি যেখানে পড়তে যাচ্ছে মাস্টার মশাইয়ের কাছে, সেখানে খুব সুন্দর পড়াশোনা করছে, বা অন্য আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে, সেখানেও খুব এনার্জেটিক একটা ব্যাপার থাকছে। কিন্তু বাড়িতে চলে আসার সাথে সাথে শুধু ছাত্রছাত্রী কেন, বাড়ির যারা বড় সদস্য রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি চলে আসে। তো এই প্রশ্নটা কিন্তু অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে আসে এই প্রশ্নটা। এটার মূল কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে বাড়ির উত্তর পূর্ব দিকে যদি টয়লেট থাকে, উত্তর পূর্ব দিকে যদি বাথরুম থাকে, এটা কিন্তু প্রচন্ড একটা নেগেটিভ এনার্জির কারণ। কারণ উত্তর পূর্ব দিকে মূল ধনাত্মক শক্তি আমাদের গৃহে প্রবেশ করে উত্তর পূর্ব দিক থেকে। তো সেই উত্তর পূর্ব দিক অথবা উত্তর কিংবা পূর্ব দিকে যদি বাথরুম চলে আসলো বা টয়লেট চলে আসলো বা কোনো নোংরা আবর্জনার যদি একটা জায়গা যদি আমরা করে ফেলি, হ্যাঁ, যেখানে অ্যাকচুয়ালি দেবস্থান রাখা উচিত, তো ধনাত্মক শক্তি আসতে কিন্তু খুব বিলম্ব হয় এবং খুব বাধা সূচক হয়। তো সেক্ষেত্রে সেই বাড়িতে এমনিতে সাধারণভাবেই একটা নেগেটিভ এনার্জি বিরাজ করে, যাতে কিন্তু বাড়ির সদস্যরা এমনিতেই ভুক্তভোগী হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এমন কিছু সামগ্রী রয়েছে বা এমন কিছু জিনিস রয়েছে যেটা বাড়িতে রাখলে অটোমেটিকলি, মানে এমন কোনো নয় কোনো বড় সড়ো ব্ল্যাক ম্যাজিক বা তুকতাকের প্রভাব বাড়িতে সৃষ্টি করা হয়েছে। দেখা গেল কোনো ঘড়ি বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, বাড়িতে অটোমেটিকলি একটা নেগেটিভ রাহুর একটা প্রভাব ক্রিয়েট করবে। বাড়িতে দেখা গেল কোনো ইলেকট্রনিক সামগ্রী খারাপ হয়ে পড়ে রয়েছে, সেটা ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, টিভি হতে পারে, খারাপ মানে পুরোপুরি চলছে না, পুরোপুরি চলছে না, অথচ বাড়ির সদস্যদের মধ্যে সেটাকে সারানোর কোন রকম মেন্টালিটিও কাজ করছে না, ওটা ওরকম এসি সবকিছুই হতে পারে। তো এই যখন কোনো একটা ঘড়ি যদি খারাপ হয়ে যায়, এমন বাড়ি দেখা যায় যে ঘড়িটাকে সারাই করা বা একটা ব্যাটারি লাগানোর প্রয়োজন অনুভব করে না, দীর্ঘদিন ওরকম ভাবে ফেলে রেখে দেয়। এটাও কিন্তু একটা নেগেটিভ বাস্তুদোষের কারণ। ওই যে মানুষের মাথার মধ্যে ওটাকে সারাই করার যে মেন্টালিটি ঢুকছে না, এবার যতদিন যাবে তত কিন্তু একটা রাহুর নেগেটিভিটি বাড়তে থাকবে। এইটা একটা খুব বড় ধরনের নেগেটিভ এনার্জি দেয়। কোনো ভাঙা দেবতার মূর্তি হতে পারে, আমরা অনেক ঠাকুরের আসনে ভাঙা দেখা গেল শ্রীকৃষ্ণের ভেঙে যাওয়া হাত আমরা রেখে দিচ্ছি, বা একটা গণেশজির ভেঙে যাওয়া পাকে আমরা কোন রকম ভাবে জোড়া দিয়ে বেবি কুইক দিয়ে আটা লাগিয়ে রেখে দিচ্ছি। এতে কিন্তু প্রচুর পরিমাণে, আমরা জানি না যেতে কতটা নেগেটিভ এনার্জি আসে, কিন্তু এতে প্রচুর পরিমাণে কিন্তু নেগেটিভ এনার্জি আসে। অনেক ক্ষেত্রে আমরা শোকেসে ভাঙা কাপ, ডিশ, এই জিনিসগুলো ভাঙা অবস্থার মধ্যে রেখে দিই, এটা কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি বাড়িতে ক্রিয়েট করে। জং ধরা লোহার টুকরো, জং ধরা লোহার বিভিন্ন রকম সামগ্রী আমরা বাঙ্কের উপরে রেখে দিই, এটাতে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি আসে বাড়িতে। এবং সবার শেষে যেটা বলি সেটা হচ্ছে জুতোর জায়গা। সদর দরজার সামনে আমরা অনেকে জুতো রাখি, সেই জুতোকে অপরিচ্ছন্ন অবস্থায় বা বিভিন্ন ভাবে অগোছালো ভাবে রেখে দিই। তো এই জুতোর জায়গা যদি অগোছালো থাকে, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী বাড়িতে এত নেগেটিভ এনার্জি আসে যে বলার কথা নয়। সুতরাং জুতোর জায়গাটিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রেখে দিতে হবে। এবং বাড়ির সদর দরজার সম্মুখে কোনো নোংরা আবর্জনা বা কোন রকম নোংরা কিছু পড়ে রয়েছে, খুব পচা জিনিসপত্র পড়ে রয়েছে, এরকম অনেক বাড়িতে দেখা যায়। তো এইটা কিন্তু করা যাবে না। এইগুলোর একটা সমূহ প্রভাব কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আসে এবং নেগেটিভ এনার্জিতে দূষিত করে, ফলে বাড়িতে কিন্তু এমনিতেই দুষ্ট হয়ে যায়। এরপর তো আছে কোন রকম খারাপ প্রতিক্রিয়া। কেউ যদি কোন রকম তন্ত্রোক্ত মতে যদি কোনো খারাপ প্রতিক্রিয়া করে দেয় বাড়িতে, সেখানে কিন্তু ভৌতিক শক্তি অবশ্যম্ভাবী, এবং সেখানে কিন্তু ভূত প্রেতের সমস্যা দেখা দেবে। বাড়ির মানুষজনদের মাঝ রাতে ঘুম ভেঙে যাবে এবং একটা বিক্ষিপ্তপনা একটা জায়গা তৈরি হবে। এবং মেইনলি সাধারণত আমার দেখা দুটি ঘটনা রয়েছে, যেখানে আমি দেখেছিলাম যে এমন কিছু, এবং সেখানে সেই বাস্তুতে যাওয়া মাত্রই আমার সন্দেহ হয়, এবং তারপরে একটি নির্দিষ্ট বাড়ির বাস্তুর কোণ থেকে একটি খুব ভয়ানক সামগ্রী দেখতে পাই। সেখানে সম্ভবত শ্মশানের কোনো ছাই দিয়ে সেটিকে তৈরি করা হয়েছিল, বা ঠিকানা সেটা উল্লেখ করার প্রয়োজন অনুভব করছি না, কারণ সেটাতে সমস্যা হতে পারে। মেইনলি এটা দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের কাছে আমি একটি জায়গাতে গিয়েছিলাম। তো সেইখানে দেখা যাচ্ছে বাড়ির মানুষরা ঠিক মতন ঘুমোতে পারছেন না, এবং প্রথম কথা হচ্ছে বাড়ির কোনো আর্থিক আয় উন্নতি তো নেই, এবং হঠাৎ হঠাৎ এমন এমন রোগে বাড়ির মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছেন যার কারণ নির্ণয় ডাক্তাররা করতে পারছেন না। এবং মাসের পর মাস এই ঘটনাটা অন্তত তারা 6 মাস ভুগেছিলেন, এবং 15 দিন অন্তর অন্তর কি 20 দিন অন্তর অন্তর বাড়ির কোনো না কোনো সদস্য কোনো না কোনো এমন কোনো রোগে আক্রান্ত হচ্ছেন যার কোনো রোগ ডাক্তাররা নির্ণয় করতে পারছেন না। তো এইরকম ঘটনা ঘটছে। এবং তারপরেও রাত্রিবেলাতে বিভিন্ন রকম শব্দ যেগুলো শোনা যায়, যে বাসন ঝনঝনের শব্দ,
বাড়ির যে চাল, ওনাদের টিনের চালের বাড়ি, তো টিনের চালে বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকম খারাপ শব্দ, বিভিন্ন রকম ঝনঝনার শব্দ, বৃষ্টি পড়ছে না অথচ বৃষ্টির শব্দ, ঠিক আছে, এইরকম ওনারা বলছেন। তো সেই সময় বাড়িতে যাওয়ার পর ওনাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই বিশ্লেষণ করেছিলাম। তারপর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ থেকে একটি কালো রঙের পুঁটলি পায় এবং তার ভিতরে এমন কিছু জিনিস ছিল, ছাই, আরো অনেক কিছু সামগ্রী ছিল, যেটি সর্বসম্মুখে আমি বলতে ইচ্ছা বোধ করছি না। তো এইরকম ব্যাপার কিন্তু দেখা যায় যে ভৌতিক জিনিসপত্র যদি বাড়ির কোনো বাড়ির মধ্যে যদি পোতা থাকে বা বাড়ির মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু একটা ভৌতিক উপদ্রবের সৃষ্টি হয়। এই যে একটা ঘটনা। দ্বিতীয় নম্বর যেটা ঘটনা পেয়েছিলাম, যে একটি মেয়ের বিয়ে হচ্ছিল না। এই ঘটনাটি ঘটেছে হচ্ছে বনগাঁর দিকের একটি ঘটনা। একটি মেয়ের কিছুতেই বিবাহ হচ্ছিল না এবং মেয়েটি ডাইনি সমস্যায় আক্রান্ত ছিল। তো তারা আমাকে ডাইনি সমস্যা বলতে সাধারণত অপদেবতা বা ডাইনি ঘরে এই ধরনের একটা জিনিস শোনা যায়। তো যাদের কাছেই ওঝা বা মন্ত্র তারা ঝাড়ফুঁক করে, তাদের কাছে যাওয়া হয়েছিল, মানে গিয়েছিলেন মেয়েটির বাড়ির লোক, তা বলেছিল যে ডাইনি নাকি আক্রমণ করেছে। তো হ্যাঁ, এবং মেয়েটির মধ্যে বেশ কিছু মানসিক সমস্যা দেখা যাচ্ছিল। মানসিক সমস্যা বলতে কি, মানে যখন ভালো তো তখন একেবারেই ভালো, আর যখন উৎকট রূপ দেখা দেয়, এবং উৎকট রূপটা সাধারণত রাত্রিবেলাতে 12টা থেকে সকাল 6টা অব্দি উৎকট রূপটা দেখা দেয়। মেয়েটি চুল ঝাঁকাতো, চুল ঝাঁকিয়ে বিভিন্ন রকম কথা বলতো, এবং সেই কথাতে রাত্রিবেলাতে ওনাদের বাড়িতে ভিড় হতো, যেটা ঘরে পড়া বলে সাধারণত মানুষজন আসে। এই ধরনের একটা ব্যাপার, মানে একটা অতি মানবিকা একটা প্রেতাত্মা যদি শরীরে আবির্ভূত হয়, যেরকম করে মানে সেই রকম ধরনের। তো সেক্ষেত্রে কিছুতেই এটা হচ্ছিল না। তো আমাকে সাধারণত ডাকা হয়েছিল যে বাস্তুতে কোনো রকম প্রবলেম আছে কিনা, বা বাস্তুর কোনো রকম ব্যাপার আছে কিনা। তো এটিতেও দেখা যায় যে মেয়েটির শরীর বন্ধন করা হয়েছিল। মেয়েটির শরীরের মধ্যে একটি ওঝা বা হতে পারে, কেউ হতে পারে, বহুদিন পূর্ব থেকে একটি তাবিজ দেওয়া হয়েছিল। তো সেই তাবিজটা কেউ খোলার অনুভব করেনি, বা সেই তাবিজটার কোনো রকম অনুভব করেনি। তো তাবিজটা খোলার পরে ওখানে কিছু ইসলামী ভাষাতে এবং বাংলা ভাষাতেও বেশ কিছু কথা লেখা ছিল, যেটার মানে হচ্ছে গিয়ে সেই মেয়েটির উপর জাদু করা রয়েছে, এবং বাড়ির পূর্ব দিকে কিন্তু বাস্তু বন্ধন করা রয়েছে। এবং বাড়ির যে পূর্ব দিকে, তখন আমি বাড়ির মানুষদের জিজ্ঞাসা করি যে বাড়ির পূর্ব দিকে কখন কি কিছু করা হয়েছিল, তখন ওনারা বলছিলেন হ্যাঁ, মেয়েটির যখন খুব কম বয়স, ছোট বয়স, তখন একজন মানে ওঝা এসে বা কেউ তান্ত্রিক বা বদ্যি এসে বাড়ির পূর্ব দিকে কিছু একটা করেছিল এবং বলেছিল যে পূর্ব দিকে যাতে খনন কার্য যাতে না করা হয়। কেন এটা বাইরে থেকে এসে করেছিলেন? এটা হচ্ছে মানুষের কেউ হয়তো ক্ষতিকর কার্য মানে করিয়েছিল। আচ্ছা, তখন থেকেই মেয়েটির হাতেই তাবিজটি দেওয়া এবং বলা হয়েছিল যে তাবিজটি যাতে না খোলা হয়, ঠিক আছে। এবং মেয়েটির মোটামুটি ছোট থেকেই ওই রোগে আক্রান্ত, এবং ছোট থেকে খুব কম হতো, যত বয়স বাড়ে এবং বিয়ের সময় যত এগিয়ে আসে তত এই ব্যাপারটা বেশি পরিমাণে হয়। তো এতে সাধারণভাবে তো বিয়ে কেটে যাচ্ছিল। তো দেখা যাচ্ছে পূর্ব দিকে তখন বাড়ির মানুষজন কিছুতে এটা করবে না, তো আমি জোর জবরদস্তি করিয়ে সেই পূর্ব দিকে খনন করিয়েছিলাম আর কি। তো আমি বলেছিলাম যে আমাকে এত দূর থেকে ডেকে আনা হয়েছে, যদি এটা না যদি করা হয় তাহলে তো কোন রকম ভাবেই আমি আমার কার্য সমাধান করতে পারবো না। তো পূর্ব দিক খনন কার্য করিয়ে সেই মানে পাওয়া গিয়েছিল বেশ কিছু লোহার কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছিল, যেটা কালো কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল, ঠিক আছে। লোহার জিনিস যেটা কালো কাপড়ে মোড়া অবস্থায় ছিল, এবং এই জিনিসটিকে সম্পূর্ণভাবে প্লাস্টিকের মধ্যে মুড়ে রাখা হয়েছিল। তার ভিতরে কালো কাপড় দিয়ে বেশ কিছু লোহার কিছু বলা যেতে পারে জং ধরা কিছু বিভিন্ন আকারের বিভিন্ন লোহার টুকরো, বিভিন্ন আকারের বিভিন্ন শেপের কিছু লোহার টুকরো পাওয়া গিয়েছিল। তো এইগুলো হচ্ছে বিষয়। এবার এই বিষয় নিয়ে যারা বিস্তারিত কাজ করেন, গ্রুপ প্রেত নিয়ে, তাদের মধ্যেও এই বিষয়গুলো হয়তো ডিপলি জানেন। তবে মেইনলি আমরা আজকের আলোচনা বাস্তু নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো যে মেইনলি যে এই যে নেগেটিভ এফেক্ট যখন বাস্তুতে যখন প্রয়োগ করা হচ্ছে, বা কালা জাদু, টুকটাক, এই যে ব্যাপারগুলো যখন বাস্তুতে প্রয়োগ করা হচ্ছে, এটার ফল কিন্তু বাস্তুতে থেকে যায়, এবং এটার ফল কিন্তু বাস্তুর মানুষটা ভুক্তভোগী হয়। তো দুটো দিক থেকে হয়। একটা হচ্ছে বাস্তুর মধ্যে এই সমস্ত জিনিসের, এই সমস্ত
জিনিসপত্র যদি থাকে এবং বাস্তুর মধ্যে কেউ যদি নেগেটিভ এফেক্ট কে সঞ্চারিত করে কোনো রকম ভাবে তন্ত্রক্রিয়ার মধ্য দিয়ে হতে পারে, কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মধ্য দিয়ে হতে পারে, তাহলেও কিন্তু জিনিসটা ইয়ে হয়। তো আমি যেটি কথা বলছিলাম যে এই জিনিসটি করার পরই কিন্তু মাসখানিকের মাথাতে মেয়েটি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং মেয়েটি কিন্তু খুব সুন্দরভাবে তার বিয়ে হয়। এছাড়াও আমি অ্যাস্ট্রোলজিক্যাল মতে বেশ কিছু রেমিডিয়াল প্রোটেকশন দিয়েছিলাম, বেশ কিছু স্টোন থেরাপি দিয়েছিলাম, যাতে মেয়েটির এনার্জি আরো প্রভাবিত হয়, এবং কালার থেরাপির বেশ কিছু রেডিয়েশন বা প্রোটেকশন দিয়েছিলাম। মেয়েটি খুব সুন্দরভাবে বিয়ে হয় এবং বর্তমানে মেয়েটি খুব সুখে সংসার করছে। একটা বাস্তুতে বা একটা বাড়িতে ব্রহ্মস্থান কোনটা? একটা বাড়িতে বা বাস্তুতে যখন আমরা যাই, সেই যে বাস্তুর ক্ষেত্রে আর কি ঠিক যে মাঝের যে অংশটা, সেটাকে আমরা ব্রহ্মস্থান বলে ধরি। এইবার ব্রহ্মস্থান বলতে এবার সেক্ষেত্রে সাধারণত আমরা যখন কোনো বাস্তুতে ভিজিট করতে যাই, তো সেক্ষেত্রে আমরা ফিতে নিয়ে যাই বা মাপযোগের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে দেখি যে বাস্তুর ঠিক মিডিল পজিশন কোনটা হচ্ছে, অর্থাৎ বাস্তুর মিডিল মানে বাস্তু পুরুষের পিঠ, অর্থাৎ বাস্তু পুরুষ সাধারণত উপর হয়ে শুয়ে থাকে, তার ঠিক যে মিডিল অংশটা সেটাকেই বলা হয় বাস্তু ব্রহ্মস্থান। এইবার এই ব্রহ্মস্থানের বেশ কিছু বিষয় রয়েছে, যে ব্রহ্মস্থানে কিন্তু কোন রকম ভারী পিলার কিন্তু করা যাবে না। বাস্তু পরীক্ষার ঠিক মধ্যভাগে যে ব্রহ্মস্থান, অনেক বাস্তুতে দেখা যায়, বাস্তুদোষের অনেক কারণ রয়েছে। তো তার মধ্যে একটি কারণ হচ্ছে ব্রহ্মস্থানে কিন্তু কোনো ভারী জিনিসপত্র রাখা যাবে না। ব্রহ্মস্থানে কিন্তু কোনো ভারী জলের ট্যাঙ্কি রেখে দিলাম, সেটি করা যাবে না। ব্রহ্মস্থানে ভারী পিলারকে যদি আমি ওঠাই, সেটা করা যাবে না। ব্রহ্মস্থানে যদি কোনো বিম থাকে, অনেক পুরনো বাড়িতে দেখা যায় বিম, এই বিমকে কিন্তু রাখা যায় না। ফলে ব্রহ্মস্থানকে সবসময় একটু হালকা, একটু খোলামেলা, একটু ভারী জিনিসপত্র না রাখা, হ্যাঁ, এইরকম করে রাখা উচিত। অর্থাৎ ব্রহ্মস্থানে কিন্তু কোন রকম জিনিসপত্রের বেশি প্রয়োগ বা বেশি ভারী জিনিসপত্র রাখা, এগুলো কিন্তু করা যাবে না। মূলত এটি হচ্ছে ব্রহ্মস্থান, এবং ব্রহ্মস্থান এর উপর বাড়ির কিন্তু বাস্তুর অনেক সুখ স্বাচ্ছন্দ্য অনেকটাই নির্ভর করে। কেন এই তুমি যে বলে মিডিল পয়েন্টে মানে পিঠে রাখা যাবে না, এটার কারণ কি? মানে রাখলে কি প্রবলেম হতো? রাখলে সাধারণত প্রবলেম তো অনেক কিছুই করতে পারে, কিন্তু বাস্তু ব্রহ্মস্থানে সাধারণত ভারী জিনিস রাখলে পরে মেইনলি যেটা হয়, বাড়ির যিনি মূল সদস্য রয়েছেন তিনি সাধারণত এই তার মধ্যে কিন্তু মস্তিষ্ক বিকৃতি সংক্রান্ত একটা ব্যাপার চলে আসে, মানে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি, এবং মানসিক সমস্যার মধ্যে কিন্তু খুব আমি অনেক বাস্তুতে দেখেছি ব্রহ্মস্থানে প্রবলেম রয়েছে বা ব্রহ্মস্থানে বাস্তু দোষ রয়েছে, ব্রহ্মস্থানে কোনো ভারী জিনিস রাখা রয়েছে, পিলার রয়েছে, এরকম বাড়িতে কিন্তু মানসিক বৈকল্য হয়েছে বা মানসিক রোগে আক্রান্ত হয়েছে, এইরকম রোগীর সংখ্যা প্রচুর, এবং বিশেষ করে বাড়ির যিনি মূল সদস্য তার। যেটা আসবো সেটা হচ্ছে, এর আগের একটা পডকাস্টও আমি জিজ্ঞেস করেছিলাম রূপম থেকে, যে মৃত মানুষদের যে ফটো বা মৃত মানুষদের যে খেতে দেওয়া, এই কনসেপ্টটা অনেকের ইয়েতে আছে। অনেকে, আমরা কেউ এটা চাই না বা পারি না যে মৃত মানুষ বা আমরা আমাদের যারা কাছের মানুষ তাদের ফটো না রাখতে। আমরা সবাই রেখে দিই। অনেক বাড়িতে আমি রিসেন্টলি বাড়িতে দেখেছি, একটা বাড়িতে, এখানে বলবো না, তো ঠাকুরের সাথে ছবি, মানে মৃত ব্যক্তির ছবি নিয়ে তাকে খেতে দিচ্ছে, বা খেতে দিচ্ছে কিরকম, আজকে এইটা রান্না করেছে এইটা খাও, বা আজকে লুচি করেছি এইটা খাও, ঠিক আছে, এরকম ভাবে দিচ্ছে। তো এইটা কতটা ঠিক, বা এটা রাখলে কি প্রবলেম হয়? একদমই তাই। অনেক বাড়িতেই দেখা যায় যে দেবস্থানে বা ঠাকুর ঘরে মৃত মানুষদের বা পূর্বপুরুষদের ছবি একসাথে করে দিচ্ছেন। মনে রাখা উচিত যে মৃত ব্যক্তি আর ঠাকুর দেবতা যতই হোক, দেবতাদের স্থান অন্য, আর যারা মারা গিয়েছেন তারা তো অবশ্যই তারা প্রেতজনী প্রাপ্ত হয়েছেন, ফলে তাদের বিষয়টা কিন্তু আলাদা। ফলে তারা আমাদের অবশ্যই প্রিয় হতে পারেন, তাদের একটা স্থান আমাদের মনিকটাতে হৃদয়ের অবশ্যই আছে, কিন্তু কখনোই আমরা যেখানে দেবতাদের আরাধনা করি, দেবস্থান রয়েছে, সেখানে কখনোই আমরা মৃত মানুষদের ছবি রাখবো না। এটা একেবারেই বাস্তুসম্মত নয়, এবং মানে মূল বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য নয়। তবে বাস্তু, তাহলে কি আমরা তাদের রাখবো না? না রাখাটাই বাঞ্ছনীয়, ঠিক আছে। মূল যদি রাখতে হয় বাড়িতে মৃত মানুষদের ছবি, অবশ্যই আমরা দক্ষিণ দেওয়ালে তাদের ছবি আমরা টানাবো, অর্থাৎ দক্ষিণ দেওয়াল, হ্যাঁ, দক্ষিণ অথবা পশ্চিম দিকে আমরা রাখতে পারি, ঠিক আছে। তবে দক্ষিণ দিকে রাখাটাই সব থেকে ভালো। মৃত মানুষদের ছবি আমরা দক্ষিণ দেওয়ালে টাঙাবো এবং তাদের মুখ থাকবে হচ্ছে উত্তর দিকে। এটাই হচ্ছে মেইন হচ্ছে রাখার বিষয়, এবং এটা যদি রাখা যায় তাহলে মোটামুটি বাস্তুসম্মত হয় বিষয়টা, এবং তাতেই জিনিসটা ঠিকঠাক হয়।
কিন্তু কখনোই আমরা দেবালয়ে বা ঠাকুর ঘরে কখনো মৃত মানুষদের ছবি রাখবো না, কখনো আমরা কোনো স্টাডি রুমে রাখবো না, কখনো আমরা বেডরুমেও রাখবো না। আমরা ডাইনিং রুমে রাখতে পারি এই মৃত মানুষদের ছবি। কখনো আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজের ঘরে আমরা মৃত মানুষদের ছবি রাখবো না। তাতে কিন্তু অনেক দিকে অনেক নেগেটিভ এনার্জি আসে। যেরকম কি কি হতে পারে না? সাধারণত নেগেটিভ এনার্জির তো অনেক রকম, একটা নেগেটিভ এনার্জি এমনই একটা জিনিস, শক্তির যেমন অনেক রকম ভাগ রয়েছে, হ্যাঁ, নেগেটিভ এনার্জি বিভিন্ন রকম হতে পারে। মৃত মানুষদের ছবি দেখা গেছে, এমন অনেক বাড়িতে গিয়েছি যে ঠাকুর ঘরে মৃত মানুষদের ছবি রাখা হয়েছে। এমন অনেক বাড়িতে দেখা গেছে তাদের হিস্ট্রি পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন রকম জায়গা ইয়ে করে সেই সমস্ত বাড়িতে হঠাৎ করে অকাল মৃত্যু নেমে এসছে। এই ব্যাপারগুলো খুব ঘটে, ঠিক আছে। এছাড়া দেখা যাচ্ছে কোনো বাড়ির মানুষের যে আর্থিক ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হচ্ছে, বা লোন প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে, সেই লোন ঋণের দায়ে জর্জরিত হয়ে গিয়েছেন, আর্থিক ক্ষতি এবং অকাল মৃত্যু, ঠিক আছে, হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, রং ট্রিটমেন্ট, এই ব্যাপারগুলো খুব হয়। আমাদের ঘরে বিভিন্ন রকম জায়গা থাকে, একটা ঠাকুর ঘর হলো, আমার বেডরুম হলো, আমার টয়লেট হলো, আমার রান্নাঘর হলো, ঠিক আছে। তো বাস্তু মতে কোন কোন জায়গায় বা কোন দিকে কোন স্থানে কোন জিনিসটা করা উচিত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি হচ্ছে বাস্তুর মূল। আমাদের কাছে সাধারণত যারা মানুষরা আসে এটাই জানতে আসে, কোনো জমিতে হয়তো বাড়ি তৈরি করব বা কোনো বাস্তু যখন ভিজিটও করতে যায়, তো তখন মেইন হচ্ছে এটাই যে বাস্তুতে কোন দিকে আমরা কি কি জিনিসপত্র করব বা কোন দিকে আমরা কি কি জিনিস ইয়ে করবো। অনেকে দেখা গেল যে বাস্তুকে একটু চেঞ্জ করতে চাইছে, দেখা গেল কোনো দিকে কোনো যে এলিমেন্টের দিকে যে জায়গাটি নয় সেই জায়গাটি করা হয়েছে, ভেঙে অন্য জায়গাতে করলো। এটাই হচ্ছে মেন, মানে বাস্তুর কোন কোন দিকে কি কি করা উচিত বা কোন কোন জিনিসের ঘর বা কোন কোন রান্নাঘর কোন দিকে করা উচিত, ঠাকুর ঘর কোন দিকে করা উচিত, বাড়ির যারা মেইন সদস্য তাদের বেডরুম কোথায় করা উচিত, যারা অবিবাহিত সদস্য বাড়ির তাদের বেডরুম কোন দিকে করা উচিত, ডাইনিং রুম কোন দিকে করা উচিত। হ্যাঁ, মেনলি এইগুলোই হচ্ছে কি একটা বাস্তুর কাঠামোগত একটা স্থায়িত্বের একটা বিরাট বিষয় বা কল্যাণ সূচক একটা বিষয়। তো সেক্ষেত্রে মেইন যেটা বলা উচিত, বলা প্রয়োজন, যে বাড়ির দেবস্থান বা ঠাকুর ঘর, যেটা আমি একটু আগেই বললাম যে উত্তর পূর্ব দিকটা হচ্ছে মেইন হচ্ছে পজিটিভ জোন। তো সেটা হচ্ছে এই উত্তর পূর্ব দিক থেকেই মেইনলি ধনাত্মক জায়গা আসে, ধনাত্মক শক্তি আসে আর। তো এই ধনাত্মক শক্তির স্থানে যদি দেখা গেল আপনি একটা টয়লেট করে দিলেন, তো সেক্ষেত্রে সেই ধনাত্মক শক্তি ব্যাহত হলো, নেগেটিভ এনার্জি, নেগেটিভ সোর্স ঘরের মধ্যে ঢুকছে। তো উত্তর পূর্ব দিকে আমরা সবসময় দেবস্থান বা ঠাকুর ঘর করবো, উত্তর পূর্ব দিকে দেবালয় বা ঠাকুর ঘর করবো। এবং দেবস্থান বা ঠাকুর ঘর তো করবো, এবং তার সাথে আরেকটা জিনিসও জানিয়ে রাখি, এই ঠাকুর ঘর যখন উত্তর দিকে করলাম, আমার যখন ঠাকুর পুজো করব তখন আমার মুখটিও কিন্তু উত্তর দিকে অথবা পূর্ব দিকে থাকবে। এই জিনিসটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে জলের দিক বা জলের জায়গা আমরা সবসময় উত্তর দিকে করতে পারি। সেটা জলের ফিল্টার হতে পারে, জল রাখার বালতি হতে পারে, জলের ট্যাঙ্কি হতে পারে, এগুলো কিন্তু আমরা উত্তর দিকে করার চেষ্টা করব। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হতে পারে বা সাবমার্সাল যদি আমরা বসাই, এই জায়গাগুলো কিন্তু উত্তর দিকে আমরা করার চেষ্টা করব, কারণ উত্তর দিকটা হচ্ছে জলের দিক। বাচ্চাদের পড়াশুনো করার যে স্টাডি রুম, সেটা আমরা উত্তর দিকে করতে পারি অথবা পূর্ব দিকে করতে পারি, কারণ এই দুটো দিক থেকেই মেনলি কিন্তু প্রচুর ধনাত্মক শক্তি ঢোকে। তো এই বিষয়টা মনে রাখা উচিত। অনেকের বাড়িতে দেখা যায় পূর্ব দিকে টয়লেট বা বাথরুম, তো সেক্ষেত্রে কি দেখা যায় প্রচুর নেগেটিভ এনার্জি ঢুকছে, এবং ঠিক টয়লেটের অপোজিটেই একটি বাচ্চার পড়ার ঘর। তো সেক্ষেত্রে সেই বাচ্চাটির কিছুতেই পড়াশোনার অমনোযোগিতা, চঞ্চলতা একটা বিরাট বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ নেগেটিভ ঊর্জাটা পজিটিভ ঊর্জা যেটা টয়লেট হয়ে বাচ্চাটির ঘরে ঢুকছে, তো সাধারণত একদম সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যাচ্ছে। ফলে ছেলেটির পড়াশোনায় অমনোযোগ, অস্থিরতা, চঞ্চলতা, ঠিক যেই মুহূর্তে সেই বাস্তুকে পরিবর্তন করে দেওয়া হলো, অটোমেটিকলি ছেলেটির মধ্যে মানসিক ক্ষেত্রে একটি পরিবর্তন, এবং খুব সুন্দরভাবে ছেলেটি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে এবং সুন্দর পড়াশোনা বা স্টাডিও চলছে। তো এটি কিন্তু একটা বাস্তুর একটা বিরাট বড় জায়গা। অনেকের ধরো এরকম থাকে ঠাকুর ঘর অপোজিট টয়লেট। এক্স্যাক্টলি, এটা কিন্তু খুব নেগেটিভ। টয়লেটের অপোজিটে ঠাকুর ঘর, টয়লেটের অপোজিটে স্টাডি রুম, টয়লেটের ঠিক অপোজিটে, একদম ঠিক অপোজিটে দেখা যাচ্ছে মানে অফিসের মানে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার একটা জায়গা। তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়, এই জায়গাটা কিন্তু করা যাবে না। ঠিক অপোজিট যেটা টয়লেটের ডোর এবং
এই এই জায়গায় তুমি কোনো রকম ভালো পজিটিভ ওয়ার্কিং এর কাজ করছো, এইখানে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি সঞ্চারিত হয়। এইটি একটা খুব বড় একটা ব্যাপার। সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে ওয়াল। এই ওয়ালের ব্যাপারটিও কিন্তু অনেক বাড়িতে দেখা যায়, বা অনেক এখন তো ফ্ল্যাট কালচার, অনেক ফ্ল্যাটে দেখা যায় যে রান্নাঘর এবং বাথরুম ঘরের ওয়াল একটাই রয়েছে। এইটা কিন্তু একটা খুব নেগেটিভ একটা ব্যাপার, ঠিক আছে? এখানেও কিন্তু অনেক নেগেটিভ ওয়াল বলতে দেখা গেল ওপাশে বাথরুম, এপাশে রান্নাঘর, মানে ধরো রান্নাঘর, এক্স্যাক্টলি তাই, রান্নাঘরটা আছে, রান্নাঘরের ওয়ালটা আছে, ঠিক ওয়ালের উল্টো দিকেই হচ্ছে রান্না চলছে, হ্যাঁ, যেখানে টয়লেট তার ঠিক এইদিকেই রান্না করছেন, একটাই ওয়াল, ঠিক আছে? তো সেক্ষেত্রে খুব নেগেটিভ এনার্জি হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে তো করার কিছু নেই। সেখান থেকেই সেইভাবে সেই উপায়ে আমরা যারা বাস্তু নিয়ে পড়াশোনা করেছি, আমরা সেই অনুযায়ী আমরা রেমিডি দিই, এবং তাতে কাজ যে হয় না তা না, অনেকটাই কাজ। নেক্সট আমরা আসি অগ্নিকোণ, যেটাকে আমরা বলা হয় দক্ষিণ পূর্ব কোণ। এই অগ্নিকোণে সবসময় ফায়ার এলিমেন্টকে রাখা উচিত। রান্নাঘর যদি করা যায়, আমরা যদি অগ্নিকোণে রান্নাঘর করি, আমরা খুব ভালো ফললাভ করতে পারবো। সেখানে ইলেকট্রিসিটির যে পয়েন্ট গুলো রয়েছে, ইলেকট্রিসিটি যে মিটার বক্স রয়েছে, আমরা করতে পারি, হিটারের জায়গা রাখতে পারি। এই জায়গাগুলো আমরা অগ্নিকোণে রাখবো। কিন্তু অনেক বাস্তুতে দেখা যায় এই অগ্নিকোণে দেখা গেল টয়লেট করে দিল, বা অগ্নিকোণে দেখা গেল কোনো জলের জায়গা করে দিল। তো সেক্ষেত্রে কি হলো, এটা একটা অগ্নির জায়গা, সেখানে জলতত্ত্ব ঢুকে গেল, ফলে স্বাভাবিকভাবে বাস্তু প্রচন্ড ভাবে এফেক্টেড হয়, এবং বাড়ির মানুষদের মধ্যে অসুস্থতা সারতেই চায় না, এটা একটা হয়। এবং বিবাহযোগ্য সন্তানের কিন্তু বিবাহ হতে চায় না যদি অগ্নিকোণে সমস্যা থাকে বাড়ির। হ্যাঁ, এরপর আমরা চলে আসি বাড়ির আমরা দক্ষিণ পশ্চিম কোণের কথা আসবো। দক্ষিণ পশ্চিম কোণের একটা বিরাট মাহাত্ম্য রয়েছে, বিরাট বড় ভূমিকা রয়েছে অনিরুদ্ধ, সেটা তোমার কাছে পরে আসবো। এরপর আমরা চলে যাচ্ছি বাথরুম কোন দিকে রাখা উচিত। বাথরুম সবসময় পশ্চিম অথবা দক্ষিণ পূর্ব দিকে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে রাখা উচিত। পশ্চিম অথবা উত্তর পশ্চিম কর্নারে কিন্তু বাথরুম থাকবে, এবং বাথরুমের যে টয়লেট বা পায়খানার যে প্যান রয়েছে, সেটা কিন্তু দক্ষিণ এবং উত্তর দিকে হওয়া উচিত। অর্থাৎ যিনি বসবেন তিনি দক্ষিণ দিকে মুখ করে বসবেন, তার পিছন থাকবে অবশ্যই উত্তর দিকে, এইরকম করা উচিত। তো এইটা হচ্ছে বাস্তুতে। এছাড়াও বাস্তুতে আরেকটি জিনিস বিষয়টি বলার, যে বাস্তুতে কোনো ভারী জিনিস আপনারা কোন দিকে রাখবেন। আপনারা ভারী জিনিস রাখবেন সবসময় দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ কিনা যে দিকটিকে আমরা বলা হয় নৈঋত কোণ। সেই নৈঋত কোণে জলের ট্যাঙ্ক রাখতে পারা যায়। ভারী কোনো যদি আলমারি আপনারা যদি বাড়িতে রাখেন, সেটা কিন্তু আপনারা ওই নৈঋত কোণে রাখতে পারেন। ভারী যে জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু বাড়ির আপনারা নৈঋত কোণে রাখবেন, বা দক্ষিণ পশ্চিম কোণে আপনারা রাখতে পারেন। এইভাবে কিন্তু বাড়ির যদি প্যারামিটারকে যদি সুন্দরভাবে সাজানো যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে খাবারের জায়গা বা ডাইনিং রুম কিন্তু সবসময় উত্তর দিকে অথবা পূর্ব দিকে করা উচিত, বা বাড়ির ব্রহ্মস্থানেও করতে পারেন। এবং বাড়ির যারা সদস্যরা যারা খাবেন, খাওয়াটা যাতে পূর্ব দিকে মুখ করে হওয়া উচিত হয়, ঠিক আছে? বা যে কোনো আমরা যদি কাজ করি, সেই কাজটা যাতে পূর্ব দিকে মুখ করে যেতে হয়, সেই জায়গাটা কিন্তু করা উচিত। আরেকটি বিষয়, বাড়ির যারা অবিবাহিত ছেলে মেয়েরা রয়েছেন, তাদের কিন্তু ঘর অগ্নিকোণে বা উত্তর দক্ষিণ কোণে বা দক্ষিণ পূর্ব কোণে কিন্তু, বা অগ্নিকোণে কিন্তু বাড়ির অবিবাহিত ছেলেদের থাকার জায়গা করা উচিত। এবং বাড়ির যে নৈঋত কোণ যেটিকে আমরা বললাম, বা দেখা গেল দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু বাড়ির যারা মূল সদস্য রয়েছে, যারা বিবাহিত মূল সদস্য রয়েছে, তাদের কিন্তু ঘর কিন্তু ওই দিকটাতে করা উচিত। এইভাবে কিন্তু বাড়ির প্যারামিটারকে সুন্দরভাবে সাজালে পরে কিন্তু বাস্তুতে ভূমিগত কোনো নেগেটিভ এনার্জি থাকলেও কিন্তু কেটে যায়, যদি বাস্তুর ঘর বা বাস্তুর যদি ঠিকঠাক ভাবে, বা এই এলিমেন্টস গুলোকে, ফায়ারের এলিমেন্ট ফায়ারের জায়গায়, যদি ওয়াটারের এলিমেন্ট ওয়াটারের জায়গায় যদি ঠিকঠাক ভাবে রাখা যায়, অনেকটাই বাস্তু থেকে আমরা কিন্তু রেহাই পাবো। হ্যাঁ, তুমি যেটা বললে যে দক্ষিণ পশ্চিম দিক বা নৈরিক কোণ যেটা বললে, তো সেটার একটা অনেক বড় ভূমিকা আছে বাস্তুতে। তো এই ভূমিকাটা মানে কত বড় জিনিস। হ্যাঁ, তুমি তাই যেটা বলছিলাম, যে দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু বাস্তু পুরুষের পশ্চাৎ, অর্থাৎ কিন্তু পিছনের দিক। এবার একটা মানুষ যদি এরকম করে শুয়ে থাকে, সেই পিছনের অংশটা কিন্তু উঠে থাকে, অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম দিক বা নৈঋত কোণ, এই জায়গাটা কিন্তু মানে সর্বদা কিন্তু উঁচু থাকবে। একটা বাড়ি যদি তৈরি হয়, সেই বাড়ির কিন্তু এই দক্ষিণ পশ্চিম কর্নারটা কিন্তু সবসময় উঁচু রাখা উচিত, অর্থাৎ কিন্তু দক্ষিণ পশ্চিম কর্নার উঁচু থাকবে, বাকি দিক নিচু হোক কোনো অসুবিধা নেই,
কিন্তু ওই দিকের ভূমিটা যাতে উন্নত থাকা, মানে উঁচু থাকা হয়, এইটি সবার আগে কর্তব্য। এমন অনেক দেখা যায়, এমন অনেক বাস্তুতে দেখা যায় যে ওই কর্নারটি কিন্তু কাটা রয়েছে, ঠিক আছে, কাটা রয়েছে বা বেরিয়ে রয়েছে। কাটা রয়েছে দেখা গেল, বাড়ানো রয়েছে, অর্থাৎ দেখা গেল কোনো ব্যালকনি হতে পারে, বা বাস্তুর যে পরীক্ষা তার বাইরে বাড়ানো রয়েছে, বাইরে চলে গিয়েছে, বাড়ানো হতে পারে, অথবা ভিতর দিকে চলে এসছে অতিরিক্ত পরিমাণে। বাস্তু তো মোটামুটি ঠিক আছে, কিন্তু বাস্তুর পরীক্ষার ওই দিকটাতে কিন্তু ভিতর দিকে ঢোকানো বা দেখা যাচ্ছে কাটা, মানে ওই দিকটাতে কিন্তু বাস্তুর যে পরীক্ষা সেটা কিন্তু সমানভাবে মার্জিনের মধ্যে নেই, ভিতর দিকে আছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় বাস্তু দোষ থাকে। এবং দক্ষিণ পশ্চিম কর্নারে যদি দেখা যায় যে সদর দরজা থাকলো, মেইন এন্ট্রান্স থাকলো, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো বাস্তু দোষ কিন্তু দেখা যায়। তো মেইনলি কিন্তু দক্ষিণ আজকের দিনের প্রায় দেখা যাচ্ছে যে প্রায় 60 থেকে 70% বাড়িতে কোনো না কোনো বৈবাহিক জীবনে সমস্যা বা দাম্পত্য জীবনের সমস্যা একটা বিরাট বড় ধরনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এটার পিছনে কিন্তু বাস্তু সমস্যা, এবং বাস্তু সমস্যার ভিতরে দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু অতিমাত্রায় চিহ্নিত। যে আজকের দিনের বিবাহিত জীবনের বা দাম্পত্য জীবনের যে কোনো না কোনো, প্রত্যেকটি বাড়িতেই কোনো না কোনো সমস্যা লেগে রয়েছে। এবং সেটা হিসেব করে আমরা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে আমি দেখতেই পাই যে 60 থেকে 70% কেসই আসে যে বিবাহিত জীবনের সমস্যা নিয়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের বাস্তু ভিজিট করলে পরে দক্ষিণ পশ্চিম স্থান কোনো না কোনো ভাবে এফেক্টেড। এই দক্ষিণ পশ্চিম স্থানের অনেক বাড়িতে দেখা যায় কুয়ো রয়েছে, হ্যাঁ, বা খনন রয়েছে, খোঁড়া রয়েছে। তো সেই যে জায়গাটাকে উঁচু হওয়া উচিত, সেই জায়গাটা যদি খনন কার্য করে সেই জায়গাটাকে যদি কূপ খনন করে দেওয়া যায়, ও খনন যদি মানে করা হয়েছে, তো সেখানে তো অবশ্যই একটা বিরাট মানের বাস্তু সমস্যা, এবং সেখানে কিন্তু সেই বাড়িতে কোনো না কোনো লিগ্যাল প্রবলেম অবশ্যই হবে, এবং আনন্যাচারাল ব্রেক কিন্তু অবশ্যই হবে। এই ব্যাপারটা কিন্তু মানে প্রখর পরিমাণে হয়, হ্যাঁ। এবং দক্ষিণ পশ্চিম দিক এতটাই পাওয়ারফুল, এতটাই গুরুত্বপূর্ণ, এই দিকে যেটা কাটা কথা বলতাম বা বর্ধিত করা যদি থাকে অথবা কাটা থাকে, এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাড়িতে কিন্তু বিরাট ধরনের প্রবলেম তৈরি হয় এবং বিরাট অশান্তি তৈরি হয়। এবং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে বাড়ির যিনি মূল সদস্য রয়েছেন বা বাড়ির বিবাহিত দম্পতি রয়েছেন, তার ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা থাকে। ফলে এই জায়গাটাকে কিন্তু ঠিক মতন যদি করা যায়, ঠিক মতন রেমিডি বা রিকভারি করে কিন্তু এই জায়গাটাকে ঠিক করে দেওয়া যায়, অনেকটাই ঠিক হয়। এবং এই দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু সবসময় বাড়ির যিনি মূল সদস্য রয়েছেন, বাড়ির যিনি মূল দম্পতি রয়েছেন, ধরা গেল পিতা এবং মাতা, বাড়ির যিনি মূল ইয়ে রয়েছেন, বা বাড়ির যিনি মূল সদস্য যিনি দম্পতি রয়েছেন, তাদের যে শোবার ঘর কিন্তু বা বেডরুম কিন্তু অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে করলে খুব ভালো হয়। একটু আগে তুমি বললে যে যেটা আমি জিজ্ঞেস করলাম যে টয়লেটের উল্টো দিকে একদম পড়ার ঘর বা ঠাকুর ঘর, ঠিক আছে, তো সেটা দিয়ে তো নেগেটিভিটি আসে, সেটাও শুনলাম। তো তাহলে যারা স্টুডেন্টস, যারা বাচ্চা, যাদের পড়ায় মন বসছে না এবং বাস্তুতে প্রবলেম আছে বা বাড়ি করবে এরকম প্ল্যান হচ্ছে, তো তাদের ক্ষেত্রে বাচ্চাদের পড়ার ঘর বা পজিটিভ কাজের ঘর, স্টাডি রুম যদি বলি আমি, তো সেটা কিভাবে করা হবে? একদমই তাই। ছাত্রছাত্রীদের পড়াশোনার একটা লজিকও রয়েছে, সেটি আসবো, রেমিডিয়াল একটা ব্যাপার। এবং প্রথম কথা হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার ঘর সবসময় পূর্ব দিকে অথবা উত্তর দিকে করা উচিত। এবার দেখা গেল পূর্ব দিকে বা উত্তর দিকে কোনো কারণে সম্ভব হয়নি, তো ছাত্র বা ছাত্রীটি কিন্তু অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করবে, সে যেখানেই পড়াশোনা করুক না কেন। এবং সবার আগে যেটা ব্যাপার সেটা হচ্ছে ছাত্রছাত্রীটির পড়াশোনার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা হওয়া উচিত। যে বাড়ির আজকে দেখা গেল ডাইনিং রুমে বসে পড়াশোনা করছে, কালকে দেখা গেল বিছানায় বসে পড়াশোনা করছে, পরশু দেখা গেল মাটিতে, হ্যাঁ, কখনো বারান্দায়, কখনো সিঁড়িতে পড়াশোনা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পড়াশোনা, এটা কিন্তু করা চলবে না। ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট স্থানে বসে পড়াশোনা করতে হবে, এবং তার মুখ থাকবে সবসময়, পড়াশোনার যে স্টাডি মুখ থাকবে অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে। এইভাবে মুখ করে পড়াশোনা করলে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান ভালো হবে এবং যথেষ্ট তারা কিন্তু পড়াশোনায় উন্নতি করতে পারবে। এবং সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা যে ঘরে বা যেখানে পড়াশোনা করছে, ওয়ালের কালার যেন কিন্তু খুব লাইট হয়, খুব ডার্ক। অনেক বাড়িতে দেখা যায় যে ঘরে পড়াশোনা করছে খুব ডার্ক কালারের ওয়াল, এটা কিন্তু খুব ছাত্রছাত্রীদের মনোযোগকে বিঘ্নিত করে। সেখানে কিন্তু হালকা সবুজ বর্ণ বা হালকা হলুদ বর্ণ বা হালকা ক্রিম কালার বা হোয়াইট কালারও যদি আপনারা করিয়ে দিতে পারেন খুব ভালো হয়। এবং সবার
মূলে আমি যে কথাটা বলবো, ছাত্রছাত্রীদের পড়াশোনাটা টেবিল চেয়ারে হওয়াটাই বাঞ্ছনীয়। সেটা সব থেকে ভালো হবে যদি বিছানায় বসে পড়াশোনা করে, ডেস্কের উপর রেখে পড়াশোনা করবে, এবং অবশ্যই টেবিল ক্লথ এর বর্ণ যাতে বা রং যাতে সাদা কিংবা সবুজ হয়। এতে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার মান কিন্তু অনেক মাত্রায় বাড়ে। আমি অনেক জায়গাতে বলেছি, অনেক ভাবে বলেছি, এবং তাতে কিন্তু খুব ভালোভাবে ছাত্রছাত্রীদের কিন্তু উন্নতি ঘটেছে। অর্থাৎ মেইন যেটা, বাস্তুতে একটি বাচ্চার পড়াশোনার স্থান নির্দিষ্ট হওয়া প্রয়োজন, এবং তার মুখ যাতে উত্তর বা পূর্ব দিকে থাকে, এবং স্টাডি রুম তো অবশ্যই পূর্ব দিক বা উত্তর দিকে হওয়া প্রয়োজন। তাতে কিন্তু ছাত্রছাত্রীর পড়াশোনার মানের অনেক উন্নতি ঘটে। এবার ধরো জেনারেল কিছু কোশ্চেন, ধরো তো রান্না করছে, তো সেই ক্ষেত্রে তার মুখ কোন দিকে থাকলে সেই জিনিসটা আমার ভালো হবে? খুব ভালো একটি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে অগ্নিক তত্ত্বের জায়গায় তো রান্নাঘর থাকা উচিত, এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় যে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রান্নাঘর রয়েছে, এবং যে মহিলারা রান্না করছেন তাদের মুখ আবার দক্ষিণ দিকে তো রান্নাঘর রয়েছে, এমনিতে তো ব্যাড এফেক্ট পাওয়া যাচ্ছে, এবং তার উপরে তাদের মুখও আবার দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রয়েছে। তো এক্ষেত্রে দেখা যায় যে বাড়ির মহিলা সদস্যরা খুব মানে বাতের ব্যথায় ভোগে, কোমরের নিচের যে ব্যথা বেদনা সেটা কিন্তু প্রবল মাত্রায় থাকে। প্রথম কথা হচ্ছে রান্নাঘরের স্থানটাই যখন অগ্নিতত্ত্বের জায়গা থেকে অন্যদিকে চলে যাচ্ছে, জলতত্ত্বের দিকে চলে যাচ্ছে বা অন্যান্য দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মহিলাদের এমনিতেই কিন্তু ব্যথা বেদনার জায়গাটা কিন্তু প্রবল হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে ফ্ল্যাট, আজকের দিনে তো ফ্ল্যাট কালচার, ফ্ল্যাটের যুগ, তো সেক্ষেত্রে কোনো না কোনো ভাবে যদি রান্নাঘর যদি অগ্নির দিকে বা পূর্ব দিকে, অগ্নিকোণে বা পূর্ব দিকে না করা যাচ্ছে, তো যেখানেই থাকুন না কেন অতি অবশ্যই যাতে আপনারা যে মুখে রান্নাটা করছেন সেটা অবশ্যই যেন পূর্ব দিকে বা অগ্নি কোণের দিকে করা উচিত। অবশ্যই পূর্ব দিকে মুখ করে রান্না করা উচিত। এটা কিন্তু অতি অবশ্যই আপনাদের মেনটেন করতে পারলে দেখবেন অনেক ব্যথা বেদনার যারা মায়েরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যেতে পারবেন। রান্নাঘরের ভুল দিক কিন্তু বাড়ির মহিলা সদস্যদের ব্যথা বেদনায় কিন্তু খুব বেশি পরিমাণে আক্রান্ত করে। এটা কিন্তু মানে সর্বৈব সত্য, এবং বাস্তু পরিদর্শনের ফলে আমার এটা একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। বুঝতে পেরেছেন? এটা একটা যেরকম ব্যাপার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কে কোন দিকে মুখ করে কাজ করবে। যেরকম দেখা যাচ্ছে কোনো অফিসের একজন কাজ করছেন, তো অবশ্যই যিনি কাজ করছেন বা যিনি অফিসের মূল রয়েছেন তার মুখ অবশ্যই পূর্ব দিকে হওয়া উচিত। সবসময় বা সব ক্ষেত্রেই যিনি যে কাজ করুন না কেন মুখ অবশ্যই পূর্ব দিকে হওয়া উচিত। হ্যাঁ, অফিসের যিনি বস, যিনি কাজ করছেন, তিনি তার মুখটি কিন্তু অবশ্যই পূর্ব দিকে হওয়া উচিত, অফিসের যিনি মূল নিয়ন্ত্রক রয়েছেন। এবং তার যিনি যদি ক্লায়েন্ট আসেন বা কাস্টমার আসেন, তিনি অবশ্যই তার মুখোমুখি হবেন, অর্থাৎ যিনি ক্লায়েন্ট তার মুখটা পশ্চিম দিকে থাকবে। এইটি সবসময় করা উচিত। অর্থাৎ পূর্ব দিককে মেনটেন করে সবসময় আমরা বসবো বা পূর্ব দিককে সবসময় আমরা মান্যতা দেবো, তাতে কিন্তু খুব ভালো ফল আমরা পেতে পারি। আমরা পডকাস্টের শেষে আস্তে আস্তে চলে আসছি। এই এখন যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে তোমার, ধরো একটা ল্যান্ড আছে, সেটা স্কোয়ার পুরো, সেখানে একজন বাড়ি করছে। একটা ল্যান্ড আছে ট্রায়াঙ্গেল শেপ, সেখানেও বাড়ি করছে। যে যেরকম পাচ্ছে এখন জমিতে বাড়ি করছে। তো সব রকম জমিতে কি বাড়ি করা, সব শেপের জমিতে বাড়ি করা কি ঠিক, নাকি একটা নির্দিষ্ট শেপ হবে? খুব সুন্দর প্রশ্ন। সাধারণত হচ্ছে কি আমরা বাস্তুশাস্ত্র মতে যেটা বলে থাকি যে চতুর্ভুজ বা যেটাকে বলছে রেক্ট্যাঙ্গুলার শেপ বা চারটি স্কোয়ার যেটা রয়েছে, এই ধরনের বাড়িতে চতুর্ভুজ বা আয়তাকার জমিতে বাড়ি করা কিন্তু সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম। তার চারটে বাহু রয়েছে, এরকম সুন্দর ল্যান্ডের উপর বাড়ি করাটা বা চারটে বাহু সমান রয়েছে এরকম বাড়ি হচ্ছে বাস্তুর জন্য সর্বোৎকৃষ্ট। কিন্তু তুমি যে বললে ত্রিভুজ আকৃতির জমি কখনোই কাম্য নয়। সেই বাড়িতে কিন্তু বাস্তু মানে উন্নতি তো হয় না, বরঞ্চ বাস্তুর ক্ষেত্রে বিবিধ সমস্যা দেখা যায় আমরা অনেক। এবং যে সমস্ত বাস্তু কাটা রয়েছে, কাটা বলতে দেখা গেল চতুর্ভুজ হয়ে কোনো একটা কর্নার কিন্তু কেটে গিয়েছে, তো সেক্ষেত্রে দেখা গেল কি চতুর্ভুজটা কিন্তু কমপ্লিট হলো না, হ্যাঁ, কেটে গেল। ওই বাস্তুগুলো কিন্তু চরম পরিমাণে বাস্তু দোষে দুষ্ট হয়। যেভাবেই হোক কিন্তু অন্তত বাস্তুকে ভরাট করে নেওয়া উচিত। অর্থাৎ এছাড়াও যদি কাটা বাস্তু থাকে তো সেক্ষেত্রে অনেক রেমিডিয়াল দেওয়া যায় বা অনেক সাজেশন আমরা দিয়ে থাকি যারা বাস্তু ভিজিটে যাই আমরা। এগুলোর অনেক রকম বিষয় রয়েছে। কোনো রকম ভাবে বৃত্তাকার বা গোল যে ভূমি রয়েছে, এই গোল ভূমি কখনোই কেনা উচিত নয়, বা গোল ভূমিতে কিন্তু বাস্তু করা উচিত নয়। কেন? তাতে কিন্তু বাস্তুর নেগেটিভ এফেক্ট হয়, ঠিক আছে? কারণ বাস্তু শাস্ত্র অনুযায়ী এগুলি নেতিবাচক।
হ্যাঁ, বাস্তুশাস্ত্র অনুযায়ী তার কোনো রকম সেই বাড়িতে বাস্তু যদি আমরা করা হয়, মূলত দেখা যায় সেই বাড়িতে কিন্তু বিপদ আপদের কিন্তু সীমা পরিসীমা থাকে না। গোলাকৃতি ভূমিতে একটি বাড়ির বাস্তু পরিদর্শন আমি গিয়েছিলাম। সেখানে মানে মেইনলি যেটা দেখা যাচ্ছে, বাড়িতে অঘটন বিপদ আপদ, এবং মেইনলি যেটা গোল আকৃতির জমিতে বাড়ি হলে যেটা মেইনলি দেখা যায়, আমি দেখেছিলাম যে অনেকগুলো বাস্তু পরিদর্শন করেছিলাম, এবং মেইনলি একটি বাস্তুতে যেটা দেখেছিলাম যে বড় সড়ো আকারের অগ্নি মানে আগুন লেগে গেছিল সেই বাড়িতে। গোল আকৃতির যদি বাস্তুতে যদি বাড়ি করা হয়, মেইনলি যেটা হয় খুব বাড়িতে খুব আগুন লেগে যায় বা অগ্নি সংক্রান্ত, এবং আরো যে সমস্ত গোলাকৃতির বাড়িতে খুব কমন সেন্সের জন্য সেই আগুনগুলো বড় সড়ো আকারে লাগেনি, কিন্তু একটি বাড়িতেও সম্পূর্ণ মানে ছাই হয়ে গিয়েছিল, এরকম নজির রয়েছে। তো গোল আকৃতির জমিতে কখনোই বাড়ি করা উচিত নয়। দেখা গেল যে অর্ধবৃত্তাকার শেপ রয়েছে, সে অর্ধবৃত্তাকার শেপেও কিন্তু বাড়ি করা উচিত নয়। শঙ্কু আকৃতির যে শেপ রয়েছে তাতেও বাড়ি করা উচিত নয়। তো সব থেকে উত্তম আমি বলবো যে আয়তাকার এবং বর্গাকার জমিতে বাড়ি করলেই সেই বাড়ির বাস্তু দোষ থেকেও বাস্তুর সদস্যরা ভালো থাকবেন, এবং সেক্ষেত্রে বাড়িটাও কিন্তু খুব ভালো হবে আর কি, এবং সুখকর এবং কল্যাণপ্রদ হবে। এবার আমি পডকাস্টের শেষে আসবো, ঠিক আছে? এবার মেন আমাদের যে আজকে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে বাস্তু নিয়ে ডিসকাস করবো, এবং অনেকের যা যা প্রবলেম আছে মানে মানুষের সলিউশনের জন্য এই ভিডিওটা বানানো। তো সলিউশনের জন্য তো তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, তার জন্য নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তাও আমি তোমাকে বলবো যে একদম শর্টে বা সংক্ষিপ্ততে তুমি বলো যে কিছু কিছু প্রবলেমের জন্য বা কিছু কিছু প্রবলেমের রেমেডি যারা মনে করছে তাদের বাড়িতে প্রবলেম আছে, সংক্ষিপ্ত ইয়েতে তুমি একদম আমাদেরকে একটু যদি বলো। একদম একদম অবশ্যই। বাস্তু, প্রথম কথা হচ্ছে বাস্তু যতক্ষণ না বাস্তু ভিজিটে যাওয়া যাচ্ছে, বাস্তু দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিক রেমেডি কোনোভাবেই মানে দেওয়া সম্ভব নয়, এবং সেটা কিন্তু কার্যকরীও হয় না। প্রথম কথা হচ্ছে বাস্তু ভিজিটে গেলে পরে তখন বোঝা যায় যে বাস্তুর আলটিমেট কি সমস্যা, এবং সেই অনুযায়ী সেই মতো যদি ঠিকঠাক ভাবে প্রতিকার প্রতিবিধানের একটা ব্যবস্থা করে দেওয়া যায়, তো অবশ্যই সেটা ফলপ্রদ হয়। তো মেইনলি সাধারণত কমন যে বিষয়গুলো রয়েছে, যারা বাস্তুতে রয়েছেন, বাস্তুর নেগেটিভিটি বুঝতে পারছেন, প্রথম কথা বলবো বাস্তুর যেটা সদর দরজা রয়েছে, সেই সদর দরজার উপরে কিন্তু গণেশজির ছবি রাখুন আপনারা। এবং একটা মস্ত জিনিস বাড়ির মানুষরা ভুল করেন, যে গণেশজির ছবি অনেক বাড়িতে দেখা যায়, কিন্তু বাড়ির সদর দরজার বাইরে দিকে, এটা কখনোই উচিত নয়। সদর দরজার ভিতরে সবসময় গণেশজির ছবি থাকবে, এবং বাড়ির যারা মানুষ সেই গণেশজিকে দর্শন করে বাড়ি থেকে বেরোবেন, এই ব্যাপারটা করা উচিত। অর্থাৎ আমরা ভেতরে থাকবো, বাড়ির দেবতাকে বাইরে দিকে রাখবো, এটা কখনোই কাম্য নয়। হ্যাঁ, বাড়ির সদর দরজার উপরে গণেশজির ছবি রাখুন, স্বস্তিক চিহ্নের ছবি রাখুন, এই ধরনের ছবি আপনারা প্রত্যেকের বাড়িতে রাখুন। এটা কিন্তু একটা বাস্তু প্রতিকারের একটা অব্যর্থ উপায় আমি বলে দিলাম, এবং অবশ্যই এটাতে কার্যকারী এবং ফলপ্রদ হবে। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, একটু আগেই বললাম যে মৃত মানুষদের ছবি কখনোই আপনারা উত্তর দিকে কখনোই উত্তর দিকের ওয়ালে রাখবেন না, দক্ষিণ দিকের ওয়ালে রাখুন। এবং বাড়ির ভিতরে সবসময় কোনো প্রাকৃতিক সিনসিনারির ছবি আপনারা পূর্ব দিকের ওয়ালে রাখুন, এবং কোনো শিশুর ছবি যে হাসছে বা খেলা করছে, এই ধরনের ছবি আপনারা পূর্ব দিকের ওয়ালে টানান। এটাতে কিন্তু প্রচুর ধনাত্মক শক্তি বাড়িতে কিন্তু আসে। হ্যাঁ, তৃতীয় যে পয়েন্টটির কথা আমরা বলবো বাস্তুর প্রতিকারের জন্য, সেটি হচ্ছে বাস্তু ধুনো বাড়িতে দিন। হ্যাঁ, আপনারা 5টা জিনিসকে নিয়ে নেবেন, এই 5টা জিনিসকে নিয়ে একটি বাস্তু ধুনো তৈরি করবেন। সেটি হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এবং বেশ কিছুটা পরিমাণে ধুনো, যে ধুনো আমরা বাজারে ধূপ গুঁড়ো যেটাকে বলে। এই 5টা জিনিস আপনারা নিয়ে নেবেন, এবং 5টা জিনিসের একটা ডাস্ট তৈরি করবেন, এবং এই ডাস্ট আপনারা একটি কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, এবং সব জিনিসগুলোকে মোটামুটি সমান পরিমাণে নিয়ে নেবেন। এবং ছোবার মধ্যে, যেটা নারকেলের ছোবার মধ্যে 1 চামচ বা 2 চামচ বা 3 চামচ দিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা ঘরের চতুর্দিকে আপনারা দিন। এটাতে কিন্তু ভীষণ ভালো ফললাভ করতে পারবেন। এই বাস্তু ধুনো আপনারা দিলে পরে বাড়ির অনেক নেগেটিভিটি দূর হয়। এবং নেক্সট যেটা আপনারা করবেন সেটা হচ্ছে হনুমানজি বা বজরংবলীর ছবি আপনারা বাস্তুতে অবশ্যই রাখতে পারেন। পঞ্চমুখী হনুমানের ছবি, পঞ্চমুখী হনুমানের ছবি যদি আপনারা উত্তর দেওয়ালে যদি টানিয়ে দিতে পারেন খুব ভালো হয়। অর্থাৎ হনুমানজির মুখ থাকবে দক্ষিণ দিকে। এতে কিন্তু বাস্তুর অনেক আপদ বিপদ, দৈব দুর্ঘটনা, এটা কিন্তু অনেকটাই কেটে যায়। এই পয়েন্টগুলো আপনারা করার পাশাপাশি
আপনাদের আপনাদের যদি কোনো অফিস রুম থাকে বাড়ির মধ্যেই, বাড়ির সঙ্গে অ্যাটাচ, বা সেই অফিস রুমের যিনি মূল কাজ করছেন বা মূল যিনি রয়েছেন, তার পিছন দিকে একটা খুব সহজ টোটকা বলে দিই। কোনো পাহাড়ি কোনো বরফে বরফে আবৃত কোনো পাহাড়ের কোনো ছবির ফ্রেম আপনারা সেই ওয়ালের পেছনে রাখতে পারেন। হ্যাঁ, বা 5টি ঘোড়ার ছবি, যে ঘোড়াগুলো খুব উত্তেজিত হয়ে ছুটছে না, খুব শান্ত হয়ে তাদের আলয়ে বা ঘরে ফিরছে, এই ধরনের ঘোড়ার ছবি কিন্তু পাওয়া যায়। তো অফিসের যিনি বস রয়েছেন বা আপনার যদি অফিস থাকে, আপনি যেখানে চেয়ারে বসছেন তার ঠিক পিছনের ওয়ালে এই ধরনের ছবি রাখলে পরে এটা কিন্তু বিরাট বড় বাস্তুর ক্ষেত্রে একটা বিরাট বড় কাজ করে। এবং সেক্ষেত্রে বলি যে যদি আপনার অফিসের টেবিল থাকে, তো সেই টেবিলের মধ্যে 2টি হাতি সামনাসামনি রয়েছে, এরকম 2টি হাতির কোনো মেটালের যদি কোনো মূর্তি আপনি যদি রাখতে পারেন এরকম ভাবে, হ্যাঁ, এটাতে কিন্তু বিরাট একটা ফল হয় এবং বাস্তুর একটা নেগেটিভ এনার্জি দূর হয়। এছাড়াও আমাদের বাস্তুতে অনেক কিছু রয়েছে, যেরকম হচ্ছে প্রথম কথা বলি বাস্তু পিরামিড বা বাস্তু ক্রিস্টালের সৃজনশ্রম, বাস্তু পিরামিড, এগুলো কিন্তু বিরাট বড় ফলদায়ক জিনিস। এই বাস্তু পিরামিড বা বাস্তু ক্রিস্টালের সৃজনশ্রম যদি বাড়িতে স্থাপনা করা যায়, তাহলে কিন্তু বাস্তু দোষের সব থেকে বড় ফললাভ করা যায়। তো সেক্ষেত্রে বাস্তু ভিজিট এবং সেক্ষেত্রে কোন জায়গাতে কোনটি রাখলে ভালো হবে এবং ফলপ্রদ হবে, সেটি বিচার সাপেক্ষ ব্যাপার। এবং ক্রিস্টালের বলও আমরা অনেক ক্ষেত্রে লাগিয়ে রাখতে বলি। হ্যাঁ, লেবু লঙ্কার কিছু প্রয়োগ আছে, সেটিও আমরা দিই। তো এইভাবে কিছু যে কমন বিষয়গুলো বললাম, সেটা যদি অনেকে মেনে চলতে পারেন, কিছুটা হলেও ভালো ফললাভ করতে পারবে। আজকের ভিডিও এখানে শেষ করছি আমি। অনেক ধন্যবাদ তোমাকে, এতটা টাইম দিয়ে তুমি আমাদেরকে বোঝালে বাস্তুটা। বাস্তু নিয়ে কোনো ভিডিও আমাদের চ্যানেলে আগে হয়নি, তো যারা এই রিলেটেড ভিডিও পছন্দ করেন বা দেখতে ভালোবাসেন বা জানার আপনাদের আগ্রহ আছে, তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন। আর যদি কোনো প্রবলেম থাকে যেটা ভিডিও থেকে সলিউশন হবে না, সেটা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার সব গেস্টের কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকে, সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন আর কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার প্রবলেম কিন্তু সলিউশন সেখানেই হবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। যাদের মেইনলি প্রবলেম থাকে বা যারা এগুলো ভালোবাসা দেখতে, তাদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব তখনই করবেন যখন যেদিনকে আপনাদের মনে হবে যে কোনো হেল্প আপনারা এই ভিডিও থেকে পেয়েছেন বা অন্য কোনো ভিডিও থেকে পেয়েছেন, তখন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর অনেক থ্যাংক ইউ তোমাকে আরো একবার আমাদের সময় দেওয়ার জন্য এতটা। আর আশা করছি যে আবারও তোমাকে পাবো কোনোদিন অন্য কোনো টপিক নিয়ে কিছুতে আমরা আলোচনা করবো। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। আরো একটা পডকাস্ট নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরবো। ধন্যবাদ।